যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরিব লেহে তো হরি খোলো রে এবার যদি যাবি ও পার মন্দে ঝুইতে হালের কাটা গো ধরি এক নিরিখে ধরে পাহাড়ি মোনা ওরে অনুরাগের দাঁড়ে মারি হরি নামে সারি গাও রে যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি গুরু গোপাল পরীক্ষিত দাল হরসিদ্ধাত প্রেমানন্দে হরি হরি বল জয় মা বাবা ঠাকুরের ভক্ত বিন্দু প্রেমানন্দে হরি হরি বল জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী সর্বদাস পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরাম জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে করো আত্মসৎ। আমার জন্মস্থান কোটালীপাড়া ভাঙারহাট লাটিঙ্গা গ্রাম। তো আজ যেখানে অবশিষ্ট জায়গায় আমরা এই যে বসে আছি শ্রী শ্রী হরিগুরু গোপাল হরসিদ সেবাশ্রম গোলাবাড়ি গ্রাম মাদারীপুর জেলা রাজৈর থানার মধ্যে আমরা এই যে আশ্রমে বসে রয়েছি। আমার বয়স তখন আমি 7-এ পড়ি। তখন আমি একা একা ভারতে যাই। ভারতে যাবার পরে আমি কলকাতা দক্ষিণ আনন্দপল্লী ওইখানে থাকি। ওইখান থেকে আমি সুপার মার্কেটে কাজ করি। তো একদিন কয়েক বছর পরে আর কি শুনি কি অনেক ডঙ্কা একসাথে বাস দিছে। আর আমি তো তখন বুঝতাম না যে আমাদের বাংলাদেশে হলো হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হয়, এই দেশে হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে এত ডঙ্কা কোন জায়গায় বাজে আমার দেখতে হবে। তখন সাইকেল চালাইয়া আমি সেই যেখানে অনুষ্ঠান হয় সেইখানে পৌঁছাইলাম। এবারে দেখি কি যে দলের উপর দলে এইখান থেকে না হলো গোলাবাড়ি পর্যন্ত ওই ব্রিজ পর্যন্ত লাইন।
তো এত বড় অনুষ্ঠানে এখানে তো সবাই বলতেছে যে হরষিত গোসাই আগমন ঘটছে আর ওই অনুষ্ঠানটা করে হচ্ছে রতন পাগল, আমাদের এক গুরু ভাই, সেই ওই অনুষ্ঠানটা করে। তো তার ওইখানে যাওয়ার পরে এখন সবাই শুনি যে হরষিত গোসাই আইছে বেদবেরিয়া আশ্রম, তখন ক্যানিং লাইনে বেদবেরিয়া আশ্রম। তো শুনি সব লোকে বলতেছে যে হরষিত গোসাই আইছে। আমি তো আর হরষিত গোসাইরে চিনি না, একসাথে অনেক গোসাইরা আলো বসে রয়েছে। বসে থাকার পরে এখন আমি হরষিত গোসাইয়ের কাছে যাইয়ে জিজ্ঞাসা করছি যে এইখানে হরষিত গোসাই কোনজন। তখন উনি বলল কি যে তুমি খোঁজো, হরষিত গোসাইরে পাবা না। এখন আমি পাশে দাঁড়াই রয়েছি আর দেখি যত দল যায় সব দলের লোকে ওই ওনার কাছে যাইয়াই নত হয়ে যায়। তখন আমার বোঝা হয়ে গেল যে ইনি সেই মানুষ। তখন আমার একটু লজ্জা লাগলো যে আমি এত গোসাই থাকতে আমি যে হরষিত গোসাই জিজ্ঞাসা করলাম যে এখানে হরষিত গোসাই কোনজন। যখন দাঁড়াই রয়েছি উনি আমার দিক চায়, আমি ওনার দিকে তাকাই। এভাবে মেলা সময় পরে আমি কিন্তু দাঁড়াই রয়েছি, উনি ডাকেও না আর আমি যাইও না, আর ওখান থেকে আমি কোথাও লড়ি না, ওনার দিকে খালি দেই। অনেক সময় যাওয়ার পর উনি যখন সেবা করতে যাবে তখন আমারে ডাক দিছে, আপনি এরকম ভাবে ডাক দিলে পরে আমি গেছি। তখন আমি প্রণাম করছি, আমার চাওয়া পাওয়া সব সেই দিন ওনার চরণে সমর্পিত করে দিছি। তখন উনি জিজ্ঞাসা করলো যে মনু তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে। কোন জায়গা? গোপালগঞ্জ জেলা। যেই বাংলাদেশ হয়েছি উনি আমারে ওনার বুকে টেনে নিয়েছে, উনি বাংলাদেশের মানুষ। আর যেই বাংলাদেশ হয়েছে উনিও চোখের জল ছাড়িয়ে দিচ্ছে। আর আমি তো বিরহের জ্বালায় যে হরষিত গোসাই ধারে যাই এই হরষিতের কথা দিগাই। গোসাইও কান্না করছে, আমিও চোখের জল আমারও পরে। তারপর যে বাংলাদেশের কথা জিজ্ঞাসা করলো বাংলাদেশ কোন জায়গায় বাড়ি? গোপালগঞ্জ জেলা, কোটালীপাড়া থানা, ভাঙ্গারহাট, লাঠিঙ্গা গ্রাম। বলছে এই দেশে কবে আইসো? অনেক বার্তা আর কি নিছে। তখন উনি বলল কি যে রথে ওরা এখান থেকে দল নিয়ে যায় বেদবেরিয়া আশ্রম, তুমি ওদের সাথে সেই আশ্রম অনুষ্ঠানে যাইও। তো আমার ওই দাদারে পরিচয় করাই দিল যে এই জেল দলপতি রতন এই অনুষ্ঠান এ করে, এর সাথে তোমরা বেদবেরিয়া আশ্রমে যাইও। পরিচয় করাই দেওয়ার পরে আমি তো কাজ করি অন্য লোকের এক বাসধনী সুপার মার্কেট, মা কালী বস্ত্রালয়, এটা শাড়ির দোকানে আমি কাজ করি। তখন মানে কোন দিন রথ উৎসব সেটা তো আর আমি জানি না। তো প্রত্যেক দিন আর কি এই কাজের তাইসে ওনার বাড়িতে যাইতাম যে দাদা আমারে থুইয়া তোমরা যায় না। আর তখন আমি ফোনও ব্যবহার করতাম না। তাই এইভাবে যখন অনুষ্ঠান রথযাত্রা উৎসব আসলো তখন ওই দাদাই একদিন ওই দোকানে গেছে আমার কাছে যে সামনের দিন আমরা এই টাইমে দল নিয়ে যাব, তাই তুমি সকাল সকাল আমাকে বাড়িতে যাবা। যাওয়ার পরে এবার ওনাদের সাথে ট্রেনে গেলাম শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম ক্যানিং লাইনে বেদবেরিয়া স্টেশনে নেমে ঘটিয়াশ্বরী লাইনের আগে ঘটিয়াশ্বরী, তারপরে যাই হচ্ছে বেদবেরিয়া হরষিত গোসাইর আশ্রম। ওনার ওইটা পুরনো আশ্রম, ওনার জীবনে প্রথম ওই আশ্রমে উনি করে। তারপরে তো অনেক আশ্রম করছে। যাও ওইখানে যাওয়ার পরে ওইখানে এত লোক এবং ওনারে আমার ওই যে ভালো লাগছে, সেই ভালো লাগায় আমি ওইখানে থেকে গেলাম, আমি আর ওই দলের সাথে ফেললাম না। তো 1-1.5 মাস পরে ওই দোকানের মালিককে আলো ফোন দিছে আমার গুরুদেবের কাছে যে গণেশ নামে একটা ছেলে আপনার কাছে আছে নাকি, সে তো দোকানে থাকে,
অনেকদিন হয়েছে গেছে, সে যদি না আসে তাহলে তো আমি একটা নতুন লোক নেব, আর আপনি একটু পাঠাই দিন। পরে আমারে পাঠাই দিল, যে বলো বাবা যাও, তুমি তো কর্মে রয়েছো, তুমি সেই কর্মে করো, যে মাঝে মাঝে তুমি আসো। আমি দোকানে যাবার পরেও কিন্তু আমার মন কোনো সময় ওই কাজে বসে না। মানে ওনারা না দেখতেই পারলে আমার কোনোটা ভালো লাগে না। আর তো দোকান, আর আমার পয়সার প্রতিও লোভ চলে গেল, যে ওনারে ওনার কাছে থাকলে মনে হয় কি আমার সবকিছু আছে, কিন্তু ওনার কাছে নাই, দোকানে রয়েছে আমার কিছুই নেই। এরকম মনের বিচার চলতে চলতে একদিন দাদারে বললে আমি চলে গেলাম বেদবেরিয়া, যে আমি আর কাজ করব না। তো আমার যে টাকা পয়সা দেওয়ার আমার দিয়ে দিল, আমি গোসাইয়ের কাছে টাকা দিলাম। থাকতে 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 সবাই রে নাম দেয়, দীক্ষা দেয়, মালা পরায়, এবং আমারে দীক্ষাও দেয় না, মালাও পরায় না। কারণ আমার সামনে অনেক লোকের মালা পরায়, তখন আমার একটু কষ্ট লাগে না? এখন আমি একদিন জিজ্ঞেস করলাম, বাবা তোমার তো দেখা মাত্রই সমর্পণ হয়েছে, তা তুমি আমার একসারা মালা অন্তত পরাও না কেন? বলে, তোমার এই মালা তোমার বাবা মা যেদিন আসবে, তোমার বাবা মা যেদিন আমার হাতে দেবে, সেদিন হলো তুমি এই মালার সুযোগ পাবা। তারপরে বাংলাদেশে কথা বলি, আমার বাবা আমার মা যায়, যাওয়ার পরে একটু সংক্ষেপে কিন্তু বলতেছি, বাবা মা যাওয়ার পরে তখন আমার বাবা আমার গুরুদেবের হাতে ধরে দেয়। তারও প্রায় 1-1.5 বছর পরে হচ্ছে আমারে মালা পরায়। আর তার আগে থেকেই তো ওনার কাছে থাকি, এইভাবে ওনার সাথে চলতে চলতে হঠাৎ একদিন বেদবেরিয়া ধাম ত্যাগ করে বাবা চলে যায় 36 রায়পুর, উড়িষ্যা। ওই আশ্রমে থাকবে না বিদায়, যে কোনো কারণবশত ভক্তের মনে ব্যথা পাইছে। কারণ গোসাই যখন একা ছিল, তখন তার 2 ভাই গেল, মা বাবা সবাই গেল গোসাই আশ্রমে থাকার পরে। গোসাইয়ের বড় ভাই একদিন ভক্তের বলতেছে যে তোরা তো মাতুব্বরি করিস কেন? আর ভক্তেরা কিন্তু যা কিছু এখানে অবদান ভক্তেরা করছে। তাই বাবা হচ্ছে হলো বাথরুমে গেছে, আর গোসাই কলপারে বসে হচ্ছে ওই ভক্তদের বেশি কথা বলতেছে। জ্যাঠামশাই গোসাই বড় ভাই বেশি কথা বলছে, ওইটা আবার গোসাই নিজের কানে শুনতে পেয়েছে। তা আমি থাকাকালীন আমার ভক্তদের প্রতি এইরকম অত্যাচার করে, আমি যেদিন না থাকবো সেদিন এরা কি করবে? এই জায়গা যদি কেউ আসে, সেদিন তো কোনো মূল্য থাকবে না। উনি বেড়াইয়া সেই রাত্রেই ওনার যারে যারে ভালো লাগে তারে তারে ডাক দিয়ে উনি চলে গেছে। ওনার সাথে একটা কাঁথা ওই বেদবেরিয়া থেকে নেয় না। যাওয়ার পরে এবার উনি ফোনে ফোনে সবাই বলতেছে যে বাবা আশ্রম নতুন জায়গা করতে হবে, জায়গা দেখো। 36 জায়গা কেনছে আশ্রম করবে, কিন্তু ওনার মন ওইখানে বসে না, যে এই জায়গা হবে না। তখন পান্ডুয়া এসে, আমাদের গুরু ভাই আছে ওইখানে অনেক, তাদের সাথে পরামর্শ করার পরে শ্রীদাম লক্ষ্মীখালীর বারণী যেদিন একদিনে অনুষ্ঠান আমার গুরুদেব করে। বাংলাদেশে যেরকম মহাবারণী স্নান শ্রীদাম ওরাকান্দি হয়, ভারতবর্ষে যেরকম ঠাকুরনগরে মেলে। আর লক্ষ্মীখালী গোপাল সাধুর বাড়িতে যেদিন স্নান পড়ে, সেই একদিনে স্নানই ভারতবর্ষে ওই এক জায়গায় হরিগুরু গোপাল হরসিক সেবা আশ্রমে সেদিন মহাবারণী মেলে। তো বারণীর 6 মাস আগে হচ্ছে ওই জমি কেনে পান্ডুয়ায়। ওই জায়গার নাম ছিল হচ্ছে পাঁচগড়া। ওই জায়গাটা পান্ডুয়া থেকে যেতে হলে পাঁচগড়া বলতে হতো। আর গুরুদেব নাম রাখলো হরিগুরু গোপাল হরসিত সেবা আশ্রম
গ্রাম শীতলপুর। তো ওই পাঁচগড়া নামে এখন কেউ ওই জায়গা চেনে না। উনি যে শীতলপুর নাম রাখছে ওই শীতলপুর নামেই ওনারে চেনে। এইভাবে আমি ওনার কাছে থাকতে থাকতে পরে উনি আমারে বাংলাদেশে পাঠায়। আমার দাদু অসুস্থ হয়ে পড়ে। আমার কাছে ফোন যায়। তারপরে আমি আমার বাবারে নিয়ে বাংলাদেশে আসি। আসার পরে আমি আবারও পরে যাই। যাওয়ার পরে আমার মা ওই দেশে বসে চলে গেলেন। তারপরে আমি বাংলাদেশে আসি। গুরুদেব আমারই পাঠালো যে যাও বাংলাদেশে গিয়ে থাকো। আর উনি বললেন যে যে জায়গা ঠাকুরের নাম প্রচার হয় না, ঠাকুরের চেনে না, মানে না, তুমি সেই সব জায়গায় যাইও। আর ওনার আদেশে সেই সব জায়গায় ঘুরে বেড়াই, হরি বলি, হরি যা করায় তাই করি, হরি যা খাওয়া তাই খাই। হরশিদ বিষয়ের বাবার নাম হচ্ছে সখানাথ বড়াল, আর মায়ের নাম হচ্ছে সুরবালা বড়াল। তো সখানাথ গোপাল চাঁদ সাধু ঠাকুরের সাথে সবসময় থাকতো। এবারে গোপাল চাঁদের আদেশে সখানাথ হচ্ছে বিবাহ করে। বিবাহ করার একদিন পরেই সখানাথ ওই ঘর থেকে চলে যান গোপাল সাধুর কাছে। 12 বছর পর্যন্ত গোপাল সাধু মশাইয়ের সাথে ঘুরে। 12 বছরের মাথায় গোপাল চাঁদ সাধু বলে কি, সখানাথ তোমার বাড়িতে মহোৎসব করতে হবে, তো তুমি মায়ের বাড়িতে যাইয়া সাধু সেবার আয়োজন করো, মারে বলে এসো। উনি বাড়িতে আইসা আমার যে ঠাকুমা সুরবালা বড়াল তারে বইলা চলে গেল। কিন্তু সাধু সভায় যে কি আয়োজন করতে হবে, কি দিয়ে করবে, সেই অর্থ আর তখনকার সময় তো খুব অভাব। কারণ এই কথাগুলি আমার গুরুদেবের মার মুখে এবং তার বাবার মুখে শোনা কথা। যখন খবর বইলা সখানাথ চলে গেল, সুরবালা চোখের জলে যে ঠাকুর আমার বিবাহের একদিন পরে আমার স্বামী আমার ছেড়ে চলে গেল। 12 বছরের মাথায় আইসা খবর দিয়া যে সাধু সেবা আয়োজন করো, খবর দিয়ে চলে গেল। আমি এই সাধু সেবা কি দিয়ে আয়োজন করব? তখন ওই ধান কাটার পরে যে নোরা হয় না, সেই নোরা কাইটা ঢেকিতে বান্ধিয়া, আজ্ঞা কলা দিয়া আর ওই চাইল দিয়া, ঢেকিতে বান্ধা দিয়ে চাইল, সেই চাইল দিয়া খিচুড়ির মতো রান্না করো। এদিকে গোপাল সাধু মশাই ধ্বনি দিয়া উপস্থিত হয়েছে যে এত লোক গেছে সাধু মশাইয়ের সাথে। সুরবালা দেবী মনের দুঃখে আর এক জায়গায় গিয়ে কান্না করে। গোপাল সাধু ঠাকুরের প্রণাম করতেও সে যায় না, যে আমি যা আয়োজন করছি তার থেকে ভক্ত হলো বেশি, আমি এই প্রসাদ কিভাবে এই ভক্তের ভিতরে দেব। উনি আর এক জায়গায় গিয়ে চোখের জল ছাড়তেছে আর মানে হরিকে ডাকতেছে। এদিকে গোপাল চাঁদ সাধু ঠাকুর বলে, সখানাথ মায়ের ডাক দাও। মায় যায় প্রসাদ রান্না করছে, একটা কলার পাতা দিয়ে ঢেকে ওই পাতাটা তুলবে না, ও ফেলে দিতে থাকবে। যত ভক্তরা আসবে এই বাড়িতে সবাই ওই প্রসাদে হয়ে যাওয়ার পরেও প্রসাদ অবশিষ্ট থাকবে। যখন সাধুমশাই কথা বলল, সখানাথ আর সুরবালা দেবী গোপাল চাঁদ সাধু ঠাকুরের পায় পড়ে দিয়া চোখের জলে সাধু মশাই চরণ দোয়াই দিছে যে, বাবা তুমি মান না রাখলে এই মান কেউ রাখতে পারবে না। ভক্তদের বসাই দিয়ে ওই সেবা হইলো। তারপরে অবশিষ্ট প্রসাদ এখানে ছিল। তখন গোপাল চাঁদ সাধু ঠাকুর সুরবালারে আশীর্বাদ করে যে, সখানাথ মার গর্ভে 3 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। ছোট ছেলের নাম রাখবি হরশিদ। এর দ্বারা এই জগতের জীব উদ্ধার হবে, আর এই সাধু নামে পরিচয় হবে। গোপাল সাধু আশীর্বাদী পুত্র হচ্ছে শ্রীমৎ হরশিদ গোসাই, যে জন্মগত সাধু মানুষ
মাতৃজনী ভেদ করার পরে সাধু হতে গেলে সাধনা করে। আর হরসিদ্ধ গোসাই পূর্ণ জীবনেই সে সাধু, মাতৃগর্ভের তা পড়ার পরে সে সাধু। গোপাল চাঁদ নিজে বলে গেছে যে তোর গর্ভে যে ছেলে সন্তান হবে, ছোট ছেলের নাম রাখবে হরসি, এর দ্বারা এই জগতের জীব উদ্ধার হবে, এর জন্মগত সাধু হবে। আর লোকায়কে মানুষ জন্ম নেওয়ার পরে গুরুর কাছে যায়, গুরুদেব পথ দেখায়, সেই পথে চলতে চলতে সাধনা করতে করতে সে একজন মহৎ ব্যক্তি হয়। আর শ্রীমৎ হরসিদ্ধ গোসাই জন্মগত সাধু, এর জীবনে সাধনা করা লাগে না। আর ইনি মরা দেহে প্রাণ দিচ্ছে, আমার নিজ চোখে আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি হরসিদ্ধ গোসাই মরা দেহে প্রাণ দিচ্ছে। আমার এক গুরু ভাই, নাম হচ্ছে তপন, হুগলি জেলা মগরা গ্রামে হচ্ছে ওনার বাস। উনি দানা জমিতে ওষুধ দিতে গেছে। তো আমার সে দাদা হচ্ছে সরল মানুষ, মানে এতটা সরল যে যা কয় তার কথাই সে শোনে, ভিতরে কোনো চালাকি তার ভিতরে নাই। তো ওই ধান খেতে ওষুধ দিতে গেলি ওই বড় কালকে উঠে সাপ ওই জমির মধ্যে ছিল, ওষুধ দিচ্ছে এবং ওই সাপে আর কি গজরুন দিছে। উনি ভাবতেছে কি যে আমি ওষুধ দিই ড্রাম দিয়ে, মানে ড্রামের আওয়াজ করে। উনি আওয়াজ বন্ধ করে দাঁড়াই গেছে, তারপরও ভাবে ওই আওয়াজ হয়। উনি চাপে যত ওষুধ দেয় তত ফাঁস ফাঁস করে। উনি তো সরল মানুষ, আবার ওনার চোখে একটা চোখে সমস্যা, দেখতে পারে না ভালো মতো। তাই ওই দিতে দিতে যাইতে যাইতে আর কি ওই সাপের পার উপর দিছে পাড়া, পাড়া দিলে পরা ওনারে সাপে কাটলো। সাপে পায়ে প্যাঁচ দিয়া এইখানে কামড় দিছে। তাহলে সাপটা কত বড় হয়। কামড় দেওয়ার পরে দাদা সিলিক দিছে, আশেপাশে যত লোক ছিল দানা জমিতে, ওনারে ধরতে সাহস পায় নাই ওই সাপ না ছোটা পর্যন্ত। লোকজন যে কাছাইছে সাপ ছুটে চলে গেছে, তখন দৌড়ে বাড়ি নিয়ে আইছে। এবং দাদা বলতেছে যে আমার গুরুদেব হরসিদ্ধ গোসাই কাছে নিয়ে যাবা, আমার গালে এক ফুট ওষুধও দেবা না, আর আমারে কোনো ওজার কাছে নিয়ে যাবা না। আর হরসিদ্ধ গোসাই তখন হচ্ছে আন্দামানে, আর তখন আন্দামান থেকে আসতে তো 8 দিন সময় লাগবে জাহাজে। তো এদিকে এর যতদিন যায় তত তো ওটা সমস্যা, বিষ গাড়াইতে গাড়াইতে, এবং চুল লাস্ট পর্যন্ত চুল ধরে টান দিলে চুল উঠে যায়। তখন মানুষের চিন্তা করলো এত মারা গেছে। গুরুদেবের কাছে ফোন গেছে, হরসিদ্ধ গোসাই বলতেছে যে আমি না আসা পর্যন্ত এর কিছু করিস না। তো বাবা 1 সপ্তাহ পরে আন্দামান থেকে আসলো। আর এদিকে এই তপনদার মরা দেহ নিয়ে বেদবিরিয়া মন্দিরে আশ্রমে নিয়ে রাখছে। রাখার পরে যত লোকজন আইছে সবাই বলতেছে এটা এখন মাটি দিই, নাহলে শ্মশানে নিয়ে যাই। কিন্তু তার বাবা মা বলতেছে যে হরসিদ্ধ গোসাই আন্দামান থেকে না আসা পর্যন্ত আমার তপনে কোনো জায়গা নিতে দেব না। তার বাবা মা বলতেছে, আর সবাই বলতেছে গুরু ভাইরা এবং গ্রামের লোকজনরা, যে বাবা আসতে আসতে 1 সপ্তাহ লাগবে, আর এই মরা দেহ তো পচলা ধরবে, তাই এর নিয়ে আমরা শ্মশানে যাই। তার বাবা মা বলতেছে যে হরসিদ্ধ গোসাই না আসা পর্যন্ত আমার তপন নিয়ে কোনো জায়গা যেতে দেব না। বাবা যখন 1 সপ্তাহ পরে আসে, ওই মরা দেহ নিয়ে উনি হরি মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজা আটকাই দিয়ে থাকে। 2 সপ্তাহ পর্যন্ত ওই মন্দিরের দ্বার খোলে না, এবং ঢোকার সময় বলছে যে আমি যতদিন এই দরজা না খুলবো ততদিন পর্যন্ত এই মন্দিরের ধারে কাছারে কেউ তোরা আসিস না। 2 সপ্তাহ পরে ওই মন্দিরের দ্বার গোসাই নিজে খুলবে, ওই মরা দেহ নিয়ে তখন যে মারা গেছে তারে নিয়ে হাইটা বেরিয়ে আইছে। তাই এগুলি আমার নিজের চোখে দেখা।
এরকম আরো অনেক ঘটনা ঘটছে। এরকম কোন এক ভক্ত বাড়িতে গেছে এবং বাবারে ডাবের জল সেবা করাবে। তো ওই বাড়িতে যত নারকেল গাছ আছে ডাব পাতিছে এবং কোনো ডাবের মধ্যে জল নাই, কোনো ডাবের মধ্যে জল নাই। এরকম পাট্টি পাট্টি ওই গাছে যে কটা নারকেল ছিল সব পারছে, কোনো ডাবে জল নাই, এক কাইন বাকি ছিল। তো সেই কাইন পারার পরে দুটো তিনটা কাটা হয়ে গেছে, কোনো জল নেই। যখন কইছে যে নে, বাবার কান পর্যন্ত কথাটা গেছে, বাবা তোমার ডাবের জল সেবা করাবো, কোনো ডাবের মধ্যে জল নাই। তখন কইছে নে, বাবা গোপাল চাঁদের নাম কইয়া দড়ি দিয়া কাঠ, দেখ ওই ডাবের মধ্যে জল আছে। গোপাল চাঁদের নামে যখন ধ্বনি দিল, ওই ডাব কাটার পর দেখে যে পরিপূর্ণ জলে বোঝা। এর আগে যত ডাব কাটছে কোনো ডাবের মধ্যে জল ছিল না। তাই এরকম ঘটনা আরো অনেক অনেক আছে। উনি ওনার একটাই শিক্ষা যে জগৎকে প্রেম করো, ঈশ্বরকে আত্মদান করো, কাহারও ধর্ম নিন্দা করিও না, কোন ধর্মের নিন্দা করিবা না। যে যে ধর্মের আছে না কেন সে সেই ধর্ম নিয়ে থাকবে, সে সেইভাবে চলবে, কিন্তু তুমি তোমার ধর্ম নিয়ে তুমি চলবা, কাহারও ধর্ম নিন্দা করিবা না। আর ওনার একটা বাণী আসছে, সত্য প্রেম পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। সৎ হও, ভালো থাকবে, কর্মই শ্রেষ্ঠ, কর্ম না করলে তুমি ফল তো পাবা না। শ্রীদাম ঠাকুরনগরের শান্তনু ঠাকুর উনি এমপি পদে যাবার আগে আহ, একটা মত সম্মেলন করে। সেই সম্মেলনে আমার গুরুদেব শ্রীমৎ হরসিদ্ধ গোসাই উপস্থিত থাকেন এবং শান্তনু ঠাকুর জিজ্ঞাসা করলো যে আমি কি এই পদে দাঁড়াবো, তুমি আশীর্বাদ করলে আমি অবশ্যই হব। তখন হাজার হাজার ভক্তের ভিতরে শ্রীমৎ হরসিদ্ধ গোসাই বলল যে তুমি দাঁড়াও, ভয় নাই, বাবা গোপাল চাঁদের দয়া হইলে অসম্ভব ও সম্ভব হতে পারে, তোমার ভয় নেই, তুমি দাঁড়াও। তো শ্রীদাম ঠাকুরনগরে কোনো কিছু হওয়ার আগে শ্রীমৎ হরসিদ্ধ গোসাইয়ের কান পর্যন্ত সেই কথাটা আসে, তারপরে সেটা সিদ্ধান্ত হয়। আর শ্রীদাম ওরাকান্দি থেকে পদ্মনাভ, অমিতাভ এবং সুব্রত ঠাকুর এরা ভারতবর্ষে গেলি হরিগুরু গোপাল হরসিদ্ধ ধামে তারা ওইখানে পৌঁছায় এবং যায়। এরকম ভালোবাসা তাদের মধ্যে আছে। আর হরসিদ্ধ গোসাই যদি বাংলাদেশে আসে তাহলে শ্রীদাম ওরাকান্দিতে পদ্মনাভের ঘরে যায় এবং উনি যা পারে ঠাকুর বাড়ির পরিবারের সবাই ভাগে ভাগে দিয়ে তারপরে উনি এই দেশ থেকে যায়। আমার জন্মস্থান লাটেঙ্গায় আশ্বিনের 3 তারিখে বড় অনুষ্ঠান হয়। তো সেইখানে 75 মন চাইল সেবা করতো ভক্তেরা। তাহলে ওইখানে কত লোকের আয়োজন হতো। তো বাড়িতে সামান্য মন কালাকালি নিয়ে, মানে আমাকে তো জায়গা জমি নাই, আমার বাবার কোনো জায়গা জমি নাই, তো আমার কাকারা আপন শরিকরা বাড়িতে গাছ লাগাইছে উঠানের উপর এবং মন্দিরের সামনে। তো আমার মনে তো সেদিনকেই উঠে গেছে যে এই বিষয় হলো বিষ, এই জায়গা থাকবো না। হরি যদি আমারে কোনো জায়গা রাখে আমি সেই জায়গা যাবো চলে। তো এই গ্রামে, এই গোলাবাড়ি গ্রামে শুক্লা নামে একটা নারী আছে, তার মাঝপাড়া বিবাহ হয়েছে, তার বাবার বাড়ি হচ্ছে এইটা মহেশ বাড়ই, এই বাড়ি হচ্ছে তার বাবার বাড়ি। শুক্লা হচ্ছে আমারে বাবা কইতো এবং সিধা মোরাক্কান্দিতে ফেরা পথে ও এই বাড়িতে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারই 2 ভাই আছে, কৃষ্ণ আর সুধাংশু।
আছে নাকি এই জায়গা? তো ওকে ঘরে আমরা সেবা করি। এরকম সময় এই যে জমিদাতা দান করছে তার নাতি মিঠুন, তার সাথে হচ্ছে আমার পরিচয় হয়। তারে কেন্দ্র কইরা সে আমার লাটিঙ্গা যাওয়া আসা করতো, আমি ওইখানে যাওয়া আসা করি। এরপরে তো ওই কষ্টটা আমি পেলাম। তারপর আমি একদিন বলছি, মিঠুন তুই আমারে রাখতে পারবি তোর ঘরে? তুই যা খাবি আমারও তাই খাওয়াবে, আমি তোর দ্বারে থাকবো। তো আমি থাকলাম। ও কইছে তুমি যদি নিজে দয়া করিয়া থাও, তা আমার যদি লবণ ভাত জোটে তোমারও জুটবে। তো সেই কথার পরে এই বাড়িতে থাকি। থাকার পরে এই বাবা এবং এই দাদুরা সবাই মিলে এই জমি দান করছে। দাতা শ্রী তরণীকান্ত বারুই বলছে 12% জমি এই হরিগুরু গোপাল হরসিদ সেবা আশ্রমের জন্য লিখে দিছে। তারই বড় ছেলে হচ্ছে এই যে, আর ছোট ছেলে এই যে, আর মেজো ছেলে সে এখানে আসে না, সে হয়তো কর্মের উপর কাজে কোথাও গেছে। তো এই জমিটা ছিল একটা পুকুর, 14 হাত চহিরও এখানে ঠাঁই পেত না। বালি ফেলানো দিলাম। এরকম সময় মাদারীপুর জেলার মহেশিং আর হচ্ছে টিউনো আমরা নিমন্ত্রণ করলাম, আসবে তাদের জন্য বাজারঘাট সবকিছু আমরা করছি। যেদিনকে আসবে সেদিনকে হচ্ছে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন। আমাদের বালি ভরাট করব এরকম একটা বর্ষা ছিল যাদের নিয়ে। যখন এই অরাজক সৃষ্টি হলো, বালি আর ফেলাইলাম না, বারণ করলাম যে এখানে বালি আর ভরাট করা যাবে না। কারণ এখানে মাটি কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, সেই অর্থ তো আর আমার নেই। এইভাবে তারাও আসতে পারলো না। তখন এই মাটি যে দেয়া দিছে সে এসে বলতেছে কি যে মাটি আমি এখানে দেব, টাকা তুমি যেদিন দাও। আর ভরসায় এই মাটি ফেলানো হয়। এখানে মাটি ভরাট করার পরে একটা অনুষ্ঠান হয়। তখন এই মন্দির ঘর কিছুই ছিল না, খোলা মাটিতে অনুষ্ঠান হয়েছে আকাশের তলে। আর এবার একটু ওই মন্দির আর এই ঘরের এরকম পরিবেশ হয়েছে, কিন্তু তারপরেও আমাদের এখনো কাজ বাকি আছে, কারণ অর্থ ছাড়া তো কিছুই সম্ভব না। এই মাটির টাকা এখনো পাবে, কারণ এই মাটির টাকা লোকের কাছ থেকে সুদে আইনে আইনে এলো দিছি। আর মূলত যে মাটি দিছে সেও টাকা পাবে, যাদের কাছ থেকে টাকা আইনে দিছি তারাও টাকা আমার কাছে পাবে। এর মধ্যে আবার অনুষ্ঠান 21শে ফাল্গুনে অধিবাস, 22শে ফাল্গুন মহোৎসব, 23-24 কবি গান বাবারা তো গায়ে গেছে, অনুষ্ঠান হয়েছে। তারপর আমরা সিধা মোরাকান্দির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন পর্যন্ত এই অনুষ্ঠানের হিসাব নিকাশও কিছু আমরা করতে পারিনি, যে আমাকে কত ব্যয় হয়েছে, কত আয় হয়েছে, কিংবা আছে কিছু, এরকম কোনো কিছু আমাদের এখন পর্যন্ত হয় না। ভক্তদের অনুদান, ডাল, তেল, লবণ, আলু, এরকম অনেক অনেক অনুদান এখানে পড়ছে। আর তাছাড়াও 50-60 হাজার টাকা হচ্ছে বাজার করা লাগবে। সেই টাকার হিসাব এখন পর্যন্ত আমরা করতে পারিনি, যে আমাদের ডাইনে কিছু থাকবে না নইলাম, এটা হিসাবের পর ছাড়া বলা যাবে না। আমার এই কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়, সকল হরিভক্তের চরণে আমার প্রার্থনা, কারণ ভুল আমার হতেই পারে, সেই ভুলের সকল হরিভক্তের আমার জন্য করে দেয়। আর গোলাবাড়ি হরিগুরু গোপাল হরসিদ সেবা আশ্রমে সকল হরিভক্তের যেন চরণধলি পড়ে, এই কামনা আমি রেখে আমার এই বক্তব্য এবং এই কথাগুলি সমাপ্ত করতেছি।
জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোপাল পরীক্ষিত দল হরষি প্রেমানন্দে হরি বল। জয় মালবা ঠাকুরের ভক্তবিন্দু প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 ছাড়ো রে ছয়জন বাদী আমি দেখতে যাব হরি গুণনিধি পথারো রে ছয়জন পথে দিয়ে বিষয় কাটা বসে আছে পাগলে দিকে বসে মুখে দেখলে দেখতে পাবে না সারে মাথা ওই দুঃখেতে ধরে কাঁদি সারে মাথা ওই দুঃখেতে সারে মাথা ওই দুঃখতে জুড়ে কাঁদি আগে তো সংসারে ওই দুঃখতে কাঁদি পথারে ছয়জন বাদী হরিদ্বারে শোনে যাব দিয়ে সঙ্গে নিব হরিদ্বারে শোনে ছয়জন বাদী আমার তবে
কৃষ্ণায়ার গোরে মালি ভালো হবার কাউরে যদি কৃষ্ণায়ার আর কৃষ্ণায়ার গোরে মালি ভালো হবার কাউরে যদি করিস না আর হরি প্রেমে প্রেমিক হব প্রেম সুধা লুটে খাব প্রেমে প্রেমিক হব প্রেম সুধা লুটে খাব গঙ্গাটাকে ফাঁকি দিব সে সুখদার নায়ক গঙ্গাটাকে ফাঁকি দিব সে সুখদার নায়ক পথরে মহানন্দে দয়া হল দীনবন্ধু হরি মেলে মহানন্দে অসীমিত একটা বলে ধরবে কি নাদিরাদি অসীমিত একটা বলে ধরবে কি আর অসীমিত এই কপালে ঘটবে কি নাদিরাদি অসীমিত কপালে ঘটবে কি নাদিরাদি ঘটবে কি নাদিরাদি অসীমিত শান্তি হরি প্রমানন্দে হরি হরি
হরি বলে তোরি খোল রে এবার যদি যাবি ও পার করসি গুরু কান্ডারি হরি নামের তরি হরিব লেহ তোহরি খোল রে এবার যদি যাবি ও পার মন্ডে ঝুইতে হালের কাটা গো ধরি এক নিরিখে ধর পাহাড়ি মোনা ওরে অনুরাগের দাঁড়ে মারি হরি নামের সারি গাও রে যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরিব লেহ তরি খোল রে এবার যদি যাবি ও পার মন্দে প্রেম বায়ু উঠবে রে গুনে ভক্তি বাদা দাউরে টেনে মন আমার মন্দে প্রেম বায়ু মনের গুণে ভক্তি বাদ দাউরে তেনে মন আমার ও তোর সাধন ওহন মস্তুল সমতরে ও তোর সাধন ওহন মস্তু সমতরে গুণের ডুরিল রে এবার যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি হরি নামে হরি হরিব হরি খোল রে এবার যদি যাবি ও পার ওই সকালে ধরো পারি সাধু মহাজ বহর করি ওরে তবে আনা আহাসে উঠবে পারি ওরে তবে আনা অনায়াসে উঠবে পারি জলের বাড়ি লাগবে না যদি
যাবি ও পার করো শ্রী গুরু কান্দারি হরি নামের তরি হরিব তরি খোলো রে এবার যদি যাবি ও পার গোসাই গুরু চাঁদকে করণে মহানন্দ যারে বেয়ে মন আমার দাদা করেন দি গোসাই গুরু সাথে করে বলে মহানন্দ যাবে ওরে অসি অসিনি তুই কি সুখ পেলি ওরে এবার অসিনি তুই কি সুখ পেলে ভুলে রলি ভয় হবে এবার যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্দারি হরি নামের তরি হরিব তরি খোলো রে যদি যাবি ও পার